আমি একটা খবরে দেখলাম যে ভারত থেকে যারা কানাডা পড়তে আসবে তাদের 80% ভিসা স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে। এখন কি কারণে রিজেক্ট হয়েছে? এমন নয় যে তারা খারাপ স্টুডেন্ট বা তাদের রিকোয়ারমেন্ট কম, সেই জন্যে না। কানাডায় ট্রুডো সরকারের সময় প্রচুর ভারতীয় স্টুডেন্ট ওরা নিয়ে এসেছে, কিন্তু যখন স্টুডেন্ট আসার পর তাদের অবশ্যই পড়ালেখা শেষ করে চাকরি দরকার, কিন্তু তারা চাকরি দিতে পারছে না, সেই তুলনায় চাকরি না। তাই তারা এখন যেটা করছে যে তারা ভিসার সংখ্যাটা কমিয়ে দিচ্ছে। ঠিক একই কিন্তু ঘটনা ঘটছে আমেরিকার ক্ষেত্রে। এই যে দেখুন H1B ভিসা, তারা অনেক বেশি রেস্ট্রিকশন দিয়েছে, বা 100K, প্রায় 1 কোটি টাকা, 1,25,00,000 টাকা তারা চার্জ করবে এই ভিসার জন্য যারা আসতে চায় নতুন করে। এই জিনিসগুলো করা হচ্ছে যেন ইন্টারনাল চাকরিগুলো বাড়ে, যেহেতু এখানে চাকরি কমে যাচ্ছে আমেরিকা বা কানাডায়। বিশেষ করে প্যান্ডেমিকের পর প্রচুর লে অফ হয়েছে। আগে যেটা হতো যে আপনার যোগ্যতা আছে, স্বাভাবিকভাবে আপনি চাকরি পাবেন। মনে করুন আমেরিকা থেকে আপনি একটা ডিগ্রি করেছেন, ডিগ্রি করার সাথে সাথেই আপনি কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবেন, ভালো চাকরি অবশ্যই, সেটাও সম্ভব। অর্থাৎ চাকরি পাওয়ার প্রধান বা প্রথম যে ক্রাইটেরিয়া যোগ্যতা, সেই কোয়ালিফিকেশানগুলো যদি আপনার থাকে, চাকরির রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, বা জব ডেসক্রিপশানে যা দেয়া আছে সেটা যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি চাকরি পাবেন। আপনার যোগ্যতা আছে, আপনি কোম্পানিতে লোক নিবে, তাদের জব সার্কুলার রয়েছে, আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি ইন্টারভিউ দিলেন, ভালো ইন্টারভিউ দিলেন, আপনি চাকরি পেয়ে যাবেন। খুব ইজি প্রসেস ছিল। এখন দেখা গেল যে না, সিভি বা রেজিউমি দিলে কাজ হচ্ছে না। কি করতে হবে? যে সিভি বা রেজিউমিটা খুব ভালো করে বানাতে হবে, রেজিউমি বানাতে হবে। সেটা আবার ATS সিস্টেম আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওরা প্রথম স্ক্রিনিং করবে। এখন একটা চাকরি আসার সাথে সাথেই একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে 100 জন বা 1000 জন আবেদন করে বসে। তার মানে আপনার এখান থেকে কোন সিভিগুলো তারা সিলেক্ট করবে, ইনিশিয়াল স্ক্রিনিং কি করবে, সেজন্য আপনার যে সিভি সেটা ATS সিস্টেমটা যেন ক্র্যাক করতে পারে, বা ওইটাতে যেন আপনার সিভিটা সিলেক্ট হয়, আপনার রেজিউমিটা সিলেক্ট হয়। তার মানে ওই অনুযায়ী আপনাকে রেজিউমি বানাতে হবে। এই রেজিউমি বানানোটা দেখা যায় ইউনিভার্সিটিগুলো তারা ট্রেনিং দিয়ে শেখায়, বা অনেকেই যারা এক্সপার্ট তাদের কাছ থেকে তারা শিখে যে কিভাবে রেজিউমিটা বানাতে হবে, কিভাবে রেজিউমিটা বানালে ইনিশিয়াল ডাক পাওয়াটা সম্ভব। চাকরির কথা বলছি না, যে আপনাকে তারা ইন্টারভিউর জন্য কল করবে সেটা। এটা অনেক কাজে দিয়েছে। আমি 2 বছর আগের কথা বলছি। আপনি যদি ভালো রেজিউমি বানান বা সিভি বানান, দেখা যায় যে আপনি ডাক পাচ্ছেন। এখন আবার হচ্ছে যে যোগ্যতা আছে, আপনি জব ডেসক্রিপশনে যা আছে সবই আপনি পারবেন, আপনি ভালো রেজিউমিও বানাচ্ছেন, সেটাও কাজ হচ্ছে না। আপনার ইন্টারনাল রিকমেন্ডেশন দরকার। তাহলে ইন্টারনাল রিকমেন্ডেশন কে করবে? অলরেডি ওই ইন্ডাস্ট্রিতে বা ওই কোম্পানিতে পরিচিত কেউ আছে, সে আপনাকে রিকমেন্ডেশন দিবে। এই জন্য দরকার নেটওয়ার্কিং। হঠাৎ করে তো একজনকে চাইলেই সে আপনার রিকমেন্ডেশন দিবে না, বা ইন্টারনাল যে অনেকগুলো সার্কুলার হচ্ছে সেটা আপনি খুঁজ পাবেন না। তাই এই নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এখন আপনার শুধু ভালো রেজাল্ট থাকলেই হবে না, আপনার ভালো নেটওয়ার্কিং এই স্কিলটা আপনার জানতে হবে। কারণ 20% যে সার্কুলার, সেই সার্কুলারগুলো আপনি ওয়েবসাইটে দেখতে পাবেন, বা লিঙ্কডিনে সবাই যে প্রফেশনাল যে প্রোফাইলটা করে লিঙ্কডিনে, সেখানে আপনি যে সার্কুলারটা দেখেন সেটা 20% হচ্ছে অরিজিনাল সার্কুলার, আর 80% হচ্ছে এখানে ভুয়া, অর্থাৎ ফেক। আপনি যখনই জব মার্কেটে আসবেন, আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর দেখবেন যে 1 মাস পরে ওরা আবার রিপোস্ট করছে, 2 মাস পরে এরা আবার রিপোস্ট করছে। অর্থাৎ আমি যেহেতু এইগুলা নিয়ে কাজ করি, আমি দেখলাম যে অনেকগুলো চাকরি বছরের পর বছর তারা সার্কুলার দিয়েই যাচ্ছে। এমন নয় যে তারা ইন্টারভিউ নিচ্ছে না, তা না, তারা ইন্টারভিউ নেয়, কিন্তু আপনাকে কখনোই তারা চাকরি দেবে না। এখন তারা কেন ইন্টারভিউ নেয়? কিছু লোক আছে HR-এ, তাদের কাজ হচ্ছে এটা ইন্টারভিউ নেওয়া, বা তারা হচ্ছে মার্কেটে কেমন ডিমান্ড সেটা এক ধরনের যাচাই বাছাই করে। এই যাচাই বাছাই করা মানে কি, যেহেতু প্রচুর ক্যান্ডিডেট যখন আসে তখন তারা স্যালারিটা কমিয়ে অফার করে, বা যখন দেখে যে ক্যান্ডিডেট কম, অর্থাৎ তারা মার্কেটের একটা কন্টিনিউয়াস রিসার্চ চালিয়ে যেতে থাকে। যখন মার্কেটে ক্যান্ডিডেট বেশি, তখন তো কম বেতন অফার দিলেই লোকজন চাকরি করবে, কারণ চাকরি ছাড়া থাকার চাইতে একটা চাকরিতে থাকা ভালো। সো এভাবে দেখা যায় যে আপনার চাকরি আছে ঠিকই, কিন্তু অন্যদিকে বেতন কমতেছে। সো এই যে জিনিসগুলা, এগুলো আপনি বুঝতে পারবেন যখনই আপনি চাকরিতে অ্যাপ্লাই করা শুরু করবেন। এখন কোনটা ভালো, কোনটা জেনুইন, কোনটা ইন্টারনাল হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোর জন্য আপনার ইন্টারনাল নেটওয়ার্কিং বা রিকমেন্ডেশনটা দরকার। বা আপনি ইন্টারনালি যদি কেউ থাকে, আপনি অন্তত বুঝতে পারবেন যে তারা আদৌ লোক নিবে কি নিবে না। বা অনেক সময় যেটা হয়, তারা সার্কুলার দেয়, তারা ইন্টারভিউ নেয়, সব কিছুই অফিসিয়ালি করে তাদের জাস্ট ইন্টারনাল ক্যান্ডিডেটটাকে নেওয়ার জন্য, যেহেতু এটা অফিসিয়াল ফরম্যাট যে হ্যাঁ আমরা সার্কুলার দিয়েছি, আমরা ইন্টারভিউ নিয়েছি, নেওয়ার পর আমরা আমাদের বেস্ট ক্যান্ডিডেটটা নিয়েছি। কিন্তু আপনি এখানে হয়তো জাস্ট কাবাব মে হাড্ডি হওয়া আর কি, যে আপনি এই জায়গাটায় যে
আপনাকে জাস্ট ওরা ইউজ করলো, কিন্তু তাদের যে পছন্দের ক্যান্ডিডেট তারা তাদেরকেই নিল। সো এই নেটওয়ার্কিংটা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। নেটওয়ার্কিং, আপনার যদি সিভি দুর্বল হয়, কারণ সিভি তো অনেকেই দেখে না, হয়তো আপনার রেজিউমি পড়ে দেখে না, পড়লেও হয়তো 10 সেকেন্ড, বা অনেক সময় দেখবেন যে ইন্টারভিউ দেওয়ার সময় তারা হয়তো চেক করছে, ফলে একজন রিকমেন্ডেশন যদি করে সেটা হয়তো তারা আপনাকে ইন্টারভিউ ডাকবে, তখন হয়তো আপনার রেজিউমি দেখবে। আপনি যদি তখন 4 নম্বর হচ্ছে ভালো ইন্টারভিউ দেয়া। ভালো ইন্টারভিউ দেয়া এখন শুধুমাত্র যে আপনার যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেটা হলে হয় না। এখন দেখা যায় যে অভিজ্ঞতাটা চলে আসছে, যে অভিজ্ঞতা আপনার আছে কিনা। সেই অভিজ্ঞতাটা এখন কি করে নেওয়া যায়? আপনার যেহেতু নতুন চাকরি, প্রথম চাকরি, আপনি চাকরিতে অভিজ্ঞতা পাবেন না, কিন্তু আপনি যখন ডিগ্রিটা করেন, ডিগ্রি করার সময় বা পিএইচডি করার সময়, আপনারা যারা পিএইচডি করে ইন্ডাস্ট্রিতে মুভ হতে চান, যদি একটা ইন্টার্নশিপ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন এই আপনার অভিজ্ঞতাটা হয়ে গেল। তার মানে আপনার পিএইচডি উইদাউট ইন্টার্নশিপ, আপনি তার কাছ থেকে পিছিয়ে যাবেন যার পিএইচডি আছে ইন্টার্নশিপ। অনেকে পিএইচডি করার সময় পেপার পাবলিকেশন, কনফারেন্স এগুলো নিয়ে বিজি থাকে। আপনার টার্গেটটা কি একাডেমিয়ায় যাওয়া? আপনার টার্গেট ইন্ডাস্ট্রিতে যাওয়া। আপনাকে তখনই নির্বাচন করতে হবে যে আপনি সামার সময়টা ইন্ডাস্ট্রিতে কাটাবেন নাকি আপনি সামার সময়টা ল্যাবে কাটাবেন। এই জিনিসগুলো আগেই জানা জরুরি। যেহেতু আমরা অনেকেই কেরিয়ার নিয়ে এই জিনিসটা ফোকাস করি না, আমরা হয়তো এরকম পরামর্শ কারো কাছ থেকে নিই না যে কোন জিনিসটা করলে কোনটা ভালো হবে। সো অবশ্যই আপনার কেরিয়ার নিয়ে একটা প্ল্যান থাকা উচিত। যারা কেরিয়ার নিয়ে কাজ করে তাদের সাথে পরামর্শ করা উচিত যে আপনার কোনটা কাজে দেবে। ফলে এই যে অভিজ্ঞতা আপনার নাই, ইন্টার্নের মাধ্যমে আপনি অভিজ্ঞতাটা অর্জন করে ফেলেন। তারপর যেটা হচ্ছে যে সফট স্কিল, অনেকে এই সফট স্কিলগুলোর আমরা গুরুত্ব বুঝি না। সফট স্কিলগুলো কী বা কীভাবে এখন এই জিনিসগুলো কাজ করে, আপনাকে তারা একটা ক্রস ফাংশনাল টিমে নিবে, টিমের মধ্যে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রফেশনাল ওয়ার্ড আপনার মুখ থেকে বের হবে, কিভাবে ইন্ডাস্ট্রির যে ল্যাঙ্গুয়েজ, ইন্ডাস্ট্রির ভাষা আপনার মুখ থেকে বের হবে, সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে না। এখন আপনি মনে করেন যে আমি ইন্টারভিউ দিয়ে এটা শিখে ফেলবো, কিন্তু ওই রকম ইন্টারভিউ ডাক তো এখন আসছে না যে আপনি প্রতিদিনই ইন্টারভিউ দিচ্ছেন, আপনি শিখে ফেলছেন। আপনি হয়তো মাসে একটা ইন্টারভিউ ডাক পেয়েছেন, আপনাকে ওইটাই সাকসেসফুল হতে হবে ওই ইন্টারভিউর মাধ্যমে, ওইটাই যেন আপনার চাকরিতে কনভার্ট হয়। তাই আপনি যদি আগেই ফুললি রেডি থাকেন, তখন ওই যখনই আপনি ডাক পেয়েছেন সেটাকে আপনি একদম অফার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। প্রথম ইন্টারভিউ, দ্বিতীয় ইন্টারভিউ, থার্ড ইন্টারভিউ, এরকম 4-5টা ইন্টারভিউ হয়। সো এই 4-5টা ইন্টারভিউ, লাস্ট ইন্টারভিউ গিয়েও যদি আপনি বাদ হয়ে যান তাহলে বাদ হয়ে গেলেন। আপনাকে প্রথমেই আগে জানতে হবে যে আমি কোন ইন্টারভিউটা কীভাবে ফেস করব। সেটা যদি আপনি করতে পারেন তাহলে বর্তমান যুগে আমেরিকা বা কানাডায় আপনার চাকরি পাওয়া সম্ভব। প্রথম যেটা বললাম যে আপনার যোগ্যতার পর হচ্ছে আপনার একটা ভালো রেজিউমি বা সিভি, তারপর হচ্ছে নেটওয়ার্কিং বা আপনার একটা ইন্টারনাল রিকমেন্ডেশন। 4 নম্বর হচ্ছে যে আপনার অভিজ্ঞতাটা আপনার না থাকলে ইন্টার্নশিপের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারবেন। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার ফিল্ডটা, যেই ফিল্ডটাতে আপনি আছেন বা যেই ফিল্ডটাতে আপনি কাজ করবেন, সেই ফিল্ডটাতেই যে থাকতে হবে এরকম না। এই ফিল্ডটার বাইরেও কিন্তু আপনি চাকরি পাওয়া সম্ভব। এই ফিল্ডটার বাইরে কোন কোন ক্ষেত্রে আপনার চাকরি পাওয়া সম্ভব সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে যে আপনাকে নিজেই ডিটারমাইন করতে হবে আপনার যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলো কীভাবে ট্রান্সফারেবল স্কিল হিসাবে অন্য জায়গায় কাজে লাগে, এবং সেটা যদি আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন তাহলেই কিন্তু সেটা সম্ভব। এবং এই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য বা এই জিনিসগুলা বোঝার জন্য আপনার কিন্তু প্র্যাকটিসের দরকার। কারণ আপনি আপনার 100% জব ডেসক্রিপশান মিলবে আপনার যোগ্যতা অনুযায়ী, সেরকম চাকরি আপনি পাবেন না। যে আপনার যে স্কিলগুলো রয়েছে একদম জব ডেসক্রিপশানে যা দেয় আপনার স্কিলের সাথে ম্যাচ, সেটা হবে না। তাহলে সেটা এখন কি করে ফুলফিল করবেন, সেই জিনিসটাই, অর্থাৎ তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করানো, ইন্টারভিউর মাধ্যমে বোঝানো। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনি চাকরি পাওয়ার পর এই জিনিসগুলো শিখে নিতে পারবেন, ওরাও সেটা জানবে যে, কিন্তু যেহেতু মার্কেটে এখন অনেক ক্যান্ডিডেট, তারা এমন কাউকে সিলেক্ট করতে চায় যে সে এই কাজটা সহজে শিখে ফেলতে পারবে। বা অনেক সময় আপনাকে যেটা দেখতে হবে যে আপনার যে ইন্টারভিউ যারা নিচ্ছে তার পিএইচডি আছে কিনা। অনেক সময় তাদের পিএইচডি থাকে না। ওই জায়গায় যদি আপনি পিএইচডি নিয়ে বেশি বেশি কথা বলেন, ওরা কিন্তু আপনাকে টিমে নেবে না। ফলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে জায়গাটায় যাচ্ছেন কোন কথাগুলো বললে তারা আপনাকে চাকরি দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 নম্বর আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আপনার বোঝার চেষ্টা করা যে পরিস্থিতিটা, যে আপনার যে হায়ারিং ম্যানেজার সে কী চাচ্ছে। আপনার যে হায়ারিং ম্যানেজার তার যদি পিএইচডি থাকে, আপনি পিএইচডি রিসার্চ নিয়ে কথা বলতে পারবেন অনেক ইজি, যারা আপনারা পিএইচডি করে। কিন্তু তার যদি পিএইচডি না থাকে তখন কি কথাগুলো বললে যে তাকে ইমপ্রেসড করা যায়, যে পিএইচডি হওয়া সত্ত্বেও আপনি তার সাবঅর্ডিনেট হওয়া সত্ত্বেও আপনি সেখানে ভাব নেবেন না, বা আপনি কাজের প্রতি শ্রদ্ধাশীল, আপনি তাকে সুপিরিয়র হিসাবে
রেসপেক্ট করবেন। যেমন আমি একটা ঘটনা বলি যে আমাকে একজন এরকম বলল যে তার পরিচিত একজন ইন্টারভিউ দিয়েছে, খুবই ভালো। ইন্টারভিউ দেওয়ার পর সে ম্যানেজারকে জিজ্ঞাসা করেছে যে তুমি তো ওর ইন্টারভিউ নিলা কেমন, বলে ও খুবই ভালো, খুবই যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ও চাকরিটা পাবে না। বললো কেন? বলছে ও তো আমার চেয়ে বেশি যোগ্য, তা এখন আমি যদি ওকে চাকরি দিই আমার পজিশন তো রিস্কের মধ্যে পড়ে যাবে। সো এই যে ওভার কোয়ালিফিকেশনটা আপনি হয়ে যাচ্ছেন, সেটা অনেক সময় বেশি যোগ্যতাটা না, সেটা অযোগ্যতা হয়ে যায়। এটা আপনাকে মোকাবেলা করা জানতে হবে, মোকাবেলা করা শিখতে হবে। এই জিনিসগুলা আপনারা যদি শিখতে পারেন তাহলে চাকরি পাওয়া সম্ভব। এখন আমেরিকায় খুব ভালো চাকরি পাওয়া সম্ভব, বা আপনারা নতুন চাকরি নিজেরা স্ট্রাগল করছেন তারা অবশ্যই এই জিনিসগুলো শেখার চেষ্টা করবেন। আর আমার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় ইমেল করবেন। আমি এই বিষয়ে যেহেতু কন্টিনিউয়াস কাজ করছি, আপডেট থাকছি, আপনাদেরকে পরামর্শ দিতে পারবো, বা আপনারা যারা পরামর্শ নিচ্ছেন, নিয়ে উপকৃত হচ্ছেন, সেই থেকেই আমার মনে হয়েছে যে আরও বেশি যাদের পরামর্শ প্রয়োজন তাদেরকে আমি আমার অবসর সময়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন বা ইমেল করবেন, ইমেলে আমি উত্তর দিব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।